হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। বিয়ের আসর থেকে কনে পালিয়েছে, এনে উপস্থিত সকলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চারদিকে শোরগোল হট্টগোল আরম্ভ হয়েছে। মেহমানদের মধ্যে অনেকেই হাসি তামাশায় ব্যস্ত, কেউ কেউ কটূক্তি শুরু করে দিয়েছে। চৌধুরী বাড়ির এই হালে তারা যেন বেশ আনন্দ পাচ্ছে, এ যেন হওয়ারই ছিল। সিরাতের মতো ভদ্র সভ্য মেয়ে প্রত্যয় চৌধুরীর মতো একটা লোককে বিয়ে করবে কেন? যার মনে দয়া মায়া ভালোবাসার লেশমাত্র নিয়ে তাকে নিয়ে সারা জীবন কাটানো সম্ভব নয়। কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে, এসব নিয়ে আলোচনা চলছিল সকলের মধ্যে। কিন্তু তৎক্ষণাৎ গমগমে এক স্বর কেঁপে উঠল আশপাশের সকলকে। পিছু ফিরে চাইতেই দেখল আমির চৌধুরী স্টেজে দাঁড়িয়ে উঁচু গলায় দম্ভ নিয়ে বলছে, যারা যারা বিয়ে খেতে এসেছেন আপনারা সবাই খেয়ে যাবেন। আমার ছেলের বিয়ে বলে কথা, খিদে নিয়ে কেউ বাড়ি ফিরবেন না। এর মধ্যে একজন কটূক্তি করে বলল, কোনে তো পালিয়েছে শুনলাম, আপনাদের তো বদনাম হয়ে গেল। কত করে বলেছিলাম আমার মেয়ের সাথে বিয়েটা দিন, বিজনেসটাও আরও এগিয়ে যাক, সে তো শুনলেনই না। অবশেষে কি না প্রত্যয় চৌধুরী রিজেক্ট হলো একটা সামান্য মেয়ের কাছে। বলে মাঝবয়সী একজন ঠাক মাথার লোক হাসতে লাগলো, তার সাথে আরো কয়েকজন। আমির চৌধুরী এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও এবার যেন আগুনে ঘি ঢালার কাজটা হলো। সত্যিই তো, ওই মেয়ের এত সাহস, তার ছেলেকে রিজেক্ট করে পালিয়ে যাওয়ার, ভরা বিয়ের আসরে এভাবে অপমান করার সাহস করলো কি করে ওই 2 টাকার মেয়ে? তিনি ক্রোধপূর্ণ গলায় কিছু বলতে যাবে, তার আগেই হলঘরের দরজা থেকে কেউ বলে উঠল, প্রত্যয় চৌধুরীকে রিজেক্ট করার সাহস এই শহরের কারণেই। সচক্ষে আমার বিয়েটা দেখে যান আঙ্কেল, আশা করি আপনার মন্দ লাগবে না, প্রমিস। টাকমাথা লোক রাগটা গিলে খেলেও প্রত্যয়কে দেখে। বাকি সকলেই হতভম্ব হয়ে গেল বরকনেকে দেখে। ফর্মাল শার্ট পরিহিত প্রত্যয়ের কোলে সালোয়ার কামিজ পরিহিত সিরাত লেপটে আছে। কনের সাজের লিশ মাত্র নেই। ঘুমিয়েছে নাকি জ্ঞানহীন তা বোঝা যাচ্ছে না। সকলের অবাক ভঙ্গির মধ্যে প্রত্যয় সিরাতকে নিয়ে চলে গেল নিচের ঘরে, শুয়ে দিল বিছানায়। এক পলক জ্ঞানহীন সিরাতের দিকে তাকালো, ভালোই হলো অজ্ঞান হওয়ায়। তখনকার থাপ্পড়টা কাজে দিয়েছে, গাল লাল হয়ে আছে। কোনো মতে বিয়েটা শেষ হোক, এরপর দেখে নেবে মেয়েকে। বিয়ে বাড়ি থেকে পালানোর শাস্তি বিয়ে করেই দিতে হবে ওকে। ওর জানি জড়ি সব বের করে দেবে। সিরাত আঞ্জুমের অহংকার ঘুচিয়ে দিতে না পারলে প্রত্যয় চৌধুরী নিজের নাম পাল্টে ফেলবে। একটা বাঁকা হাসি দিয়ে গলা উঁচিয়ে ডাকলো সে অন্তুকে। মুহূর্তেই দরজায় হাজির হলো অন্তু। সিরাতকে এই অবস্থায় দেখে অবাক হয়ে বলল, কোথায় পেলি ওকে? প্রত্যয় রোষপূর্ণ গলায় বলল, বেশি দূর যেতে পারিনি, স্কুলের পাশের গলিতে পেয়েছি। শরীরে নেই 2 ফোঁটা শক্তি, আমাকে দেখেই বিয়ে করবে না বলে লাঠি নিয়ে মারতে এলো। এক থাপ্পড় খেয়ে দেখ, এখন মরার মতো পড়ে আছে। অজ্ঞান নাকি? হ্যাঁ, কাউকে বল পানি আনতে, কুইক, জ্ঞান ফেরাতে হবে, নয়তো বিয়েটা হবে না। অন্তু ব্যাহত গলায় বলল, ছেড়ে দে না দোস্ত, এভাবে জোর করে বিয়ে হয় না। সিরাত খুব ভালো মেয়ে। প্রত্যয় রেগে তাকালো। ভালো মেয়েরা মাথা নিচু করে সব কাজ করে, অযথা কারোর সাথে লাগতে আসে না। কিন্তু এই মেয়ে তো তা নয়, সেটা তুই খুব ভালো করে জানিস। তাই বলে এরকম করবি? কিছুই তো করিনি, এত বেশি কথা না বলে কাজ কর, না পারলে বেরিয়ে যা। অন্তু আর কথা বাড়ালো না। বধূকে ভালো করেই চেনে, সিরাতের জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা কেন যে প্রত্যয়ের কাজে নাক গলাতে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির কাজের লোককে পানি আনতে বলল সে। চোখে মুখে পানি ছিটে পড়তে মিটিমিটি করে চোখ খুলল সিরাত। মাথাটা ভীষণ ভার লাগছে, কেমন অদ্ভুত লাগছে সবকিছু। টিউশন শেষে ফেরার পথে ওকে কিডন্যাপ করে এনেছে প্রত্যয় চৌধুরীর গুন্ডা বাহিনী। জোর করে বিয়েতে রাজি করাতে চেয়েছিল, কিন্তু সুযোগ বুঝে পালিয়ে গিয়েও ধরা পড়েছিল প্রত্যয়ের কাছে। এখন কোথায় তবে সে? চোখ খুলে তাকাতেই সামনে বসে থাকা প্রত্যয়ের চেহারা দেখে রক্তশূন্য হয়ে গেল ওর মুখ। সবকিছু মনে পড়তেই লাফিয়ে উঠে বসলো। গায়ে রৌনা ঠিক করতে করতে চেঁচিয়ে উঠল, আমাকে এখানে এনেছেন কেন? আপনার মতো শয়তানকে বিয়ে করব না আমি, কিছুতেই না। আবারও পালিয়ে যাব। প্রত্যেক চেয়ারে বসে হু হু করে হেসে উঠল। মজা পেলাম। সিরাত চোখ গরম করে তাকালো। সহ্য হচ্ছে না এই লোকটাকে এক বিন্দু। সুদর্শন চেহারা দেখে গা ঘিনঘিন করছে। আমি আপনাকে মজার কথা বলেছি? অবশ্যই,
বাঘের খাঁচায় ঢুকে বেরোনোর কথা বললে হাসি ছাড়া আর কিছু পাবে নাকি মিস সিরাত? সরি মিসেস চৌধুরী। সিরাত তেতে উঠল। মুখ সামলে কথা বলুন। আপনার মতো কুলাঙ্গারের মিসেস হওয়ার চেয়ে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেওয়া ঢের ভালো। প্রত্যয় গম্ভীর মুখে এগিয়ে এলো সিরাতের দিকে ও ঘৃণা ভরে তাকালো প্রত্যয়ের দিকে। প্রত্যয় তা দেখে বিচলিত হলো না, কাষ্ঠ হেসে বলল, মরবে তো অবশ্যই, তবে তা আমার হাতে। ধীরে ধীরে আস্তে আস্তে আমার কাজে নাক গলানোর খেসারত দিয়েই মরতে হবে। তবে এক্ষুনি মেরে ফেলছেন না কেন? আমাকে বিয়ে করে লাভ কি আপনার? লাভ ক্ষতির হিসাবটা আমাকে না হয় বুঝতে দাও। আপাতত আমি রেগে যাওয়ার আগে বিয়েতে রাজি হয়ে যাও। তোমার কারণে কারো জীবনের প্রদীপ হয়তো ধীরে ধীরে নিভে আসছে। সিরাত আটকে উঠল। বোবা বনে গেল সে। প্রত্যয় আগের মতোই গা জ্বালানো হাসি দিয়ে কাউকে ফোন লাগালো। সিরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে সে ওপাশের কাউকে জিজ্ঞেস করল, কেমন আছে আমার হবু সোনাটা? মাকে বুঝি খুব মিস করছো? দাঁড়া, মায়ের সাথে সাক্ষাৎ করাচ্ছে ওকে। ওপাশ থেকে কি বলল সিরাত শুনল না। প্রত্যয় ভিডিও কল এনে ওর সামনে ধরে তীক্ষ্ণ হেসে বলল, ছোট্ট সোনাটা কাঁদছে সিরাত। মা হিসাবে তুমি কিভাবে সহ্য করছো বলো তো? দয়া নেই তোমার? সিরাত হতভম্ব হয়ে ওর হাত থেকে ফোন কেড়ে নিল। ওর প্রাণ, ওর জীবন কিভাবে প্রত্যয়ের লোকদের কাছে দেখে হতবাক হয়ে গেল। মা বাবা কোথায়? নীরু কোথায়? ছোট্ট সোহা এদের কাছে কি করছে? এত সব প্রশ্ন যেন ওর মস্তিষ্ক নিতে পারল না। হামাও করে কেঁদে উঠল। বলল, ও একটা ছোট্ট বাচ্চা, কি ক্ষতি করেছে ও? ছেড়ে দিন ওকে। দেব, তার আগে বিয়েটা হোক, নয়তো কে জানে রাতে ডাস্টবিনে শিয়ার কুকুরে খাদ্য বানাতে হবে কিনা। কথা শুনেই সিরাতের দম আটকে এলো। এতটা নির্দয় পাষাণ কিভাবে হতে পারে মানুষ? না এই মানুষ না অমানুষ। সিরাত কাঁদতে কাঁদতে প্রত্যয়ের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, তুই পশুদের থেকেও অথম, জীবনেও ভালো হবে না তোর। প্রত্যয় ওর হাতে দুটো ধরেই বলল, তুই তুকারি একদম না। বিয়ে করব আমি, আমার বাচ্চাকে চাই। সিরাত কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল। প্রত্যয় সামান্য হাসল। আজকের পর থেকে এভাবে আর্তনাদ করবে সিরাত প্রতিটা দিন, তবেই ও শান্তি পাবে। তবে এত ছোট্ট বাচ্চাকে পরিকল্পনার অংশে ঢোকাতে রাজি ছিল না, কিন্তু বাধ্য হয়েই করতে হলো এটা। সিরাতের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত না হানলেও কখনো এই বিয়েতে রাজি হতো না। ও উঠে ঘরের বাইরে যেতে যেতে বাঁকা হেসে বলল, অতিরিক্ত সাহসিকতার ফল কখনো ভালো হয় না হবু মিসেস। সিরাতের কান্না বন্ধ হয়ে গেল। ঘৃণা ভরে দেখল সে প্রত্যয়কে। তার জীবনের অভিশাপ এই লোক। এখন কিনা একে বিয়ে করে নিজের জীবনটাকে মাঝ নদীতে ফেলে দিতে হবে। ছোট্ট সোহাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিয়ে করার যখনও কাজটা অবশ্য এই লোকটার থেকে আশা করা যায়। সোহার কান্নারত মুখটা মনে পড়তে কলিজা মুচড়ে উঠল ওর। বর্বন সিমিনের শেষ চিহ্ন সোহা। সোহাকে জন্ম দিতে গিয়ে বোনের মৃত্যুসজ্জায় কথা দিয়েছিল সিরাত ওকে আগলে রাখবে, কিন্তু আজ নিজের জন্য সোহার এই অবস্থা যেন সিরাতকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। বমি পাচ্ছে ওর। প্রত্যয়ের প্রতি ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। অভিশাপ একটা সিরাতের জীবনে। আধ ঘন্টাও পার হলো না, এর মধ্যে প্রত্যয় চৌধুরীর সাথে সিরাতের বিয়েটা হয়ে গেল। উপস্থিত মেহমানগণ এই প্রথম দেখল সামান্য সালোয়ার কামিজ আর ফর্মাল শার্ট পরে বরকনের বিয়ে। এত বিত্তশালীদের বিয়ের পোশাক এত সাদামাটা দেখে সকলেই মনে মনে হাসল। ভেতরের খবর না জানলেও উড়ন্তভাবে তাদের কানে এসেছে প্রত্যয় চৌধুরী এই বিয়েটা জোর করেই করেছে সিরাত নামক মেয়েটিকে, আর এতে সম্পূর্ণ সায় দিয়েছে আমির চৌধুরী। বিয়ের শেষ মুহূর্তে আচমকা এক ঘটনা ঘটল। প্রত্যয়ের মা মুশফিকা চৌধুরী এসে ঠাস করে থাপ্পড় বসালেন ছেলের গালে। হতভম্ব হয়ে গালে হাত দিয়ে মায়ের দিকে তাকালো প্রত্যয়। আমির চৌধুরী রেগে তাকালেন স্ত্রীর দিকে। উপস্থিত সকলে মজা নিয়ে নাটক উপভোগ করতে লাগলেন। হতভম্ব হয়ে গালে হাত দিয়ে মায়ের দিকে তাকালো প্রত্যয়। আমির চৌধুরী রেগে তাকালেন স্ত্রীর দিকে। উপস্থিত সকলে মজা নিয়ে নাটক উপভোগ করতে লাগলেন। আমির চৌধুরী প্রত্যয়ের বন্ধুদের ইশারা করতেই অন্তু আর মুহি বেশে এটা সেটা বুঝিয়ে তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। এদিকে প্রত্যয় মায়ের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে সেখান থেকে গট কটিয়ে হেঁটে উপরে চলে গেল। আজ সকাল থেকে ও সবার সামনে অপদস্থ হচ্ছে। প্রথমে ওই সিরাত পালিয়ে গিয়ে সিন ক্রিয়েট করলো, এখন মা এসে চড় মেরে হাসির পাত্র বানাচ্ছে ওকে সবার সামনে। মুশফিকা চৌধুরীও জোর কদমে পেছন পেছন চললেন। রাগে নিজেকে উন্মাদ লাগছে তার। এরকম একটা মেয়েকে তার ছেলে কিভাবে বিয়ে করতে পারে তা তিনি ভেবেই পাচ্ছেন না। যায় নাকি তাদের সাথে? মিডল ক্লাস মেয়ে কোথাকার। ঘরে ঢুকেই তিনি প্রত্যয়ের উদ্দেশ্যে বললেন,
জোর করে বিয়ে করলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার কত স্বপ্ন ছিল তোমার ছেলের বিয়ে নিয়ে, তুমি সব শেষ করে দিলে। মায়ের কথায় প্রত্যয় চোখ মুখ শক্ত বানিয়ে বলল, কেন? তোমার বোনকে বিয়ে করিনি বলে কি রাগ হচ্ছে তোমার? কেন? তোমার বোনের মেয়েকে বিয়ে করিনি বলে কি রাগ হচ্ছে তোমার? মুশফিকা চৌধুরী থতমত খেলে আমতা আমতা করে বললেন, আমি তোমার মা, তুমি একবারও আমার পছন্দ অপছন্দ জানতে চাইবে না? লিওনা কি খারাপ ছিল? তাদের স্ট্যান্ডার্ড দেখেছো তুমি? প্রত্যয় রোষপূর্ণ গলায় বলল, আমি দেখতে চাই না, আর এই বিষয়ে কোনো কথাও শুনতে চাই না। নিজে তুমি যেটা করলে সেটা একদম ঠিক করলে না। আমি কখনো এই মেয়েকে তোমার বউ হিসেবে মানব না। আই ডোন্ট কেয়ার। প্রত্যয়ের কাঠখোট্টা জবাবে মুশফিকা চৌধুরী রাগে ভাষা হারিয়ে ঘর থেকে চলে গেল। প্রত্যয় পরনের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। হাঁক ঠাক ছেড়ে সে একমাত্র বোন প্রত্যাশাকে ডাকল। সিরাতের কাছে বসেছিল এতক্ষণ। আপডেট জানতে হবে। ওই শকুনি কি করেছে তা না জানা অবধি ওর শান্তি হচ্ছে না। ভাইয়ের ডাক শুনিয়ে প্রত্যয়ের ঘর থেকে ছুটে এলো প্রত্যাশা। বলো ভাইয়া। প্রত্যয় গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, সিরাত কি আবারও কোনো সিক্রেট করছে? কাঁদছিল অনেক, এখন চুপচাপ বসে আছে। কিছু বলেছে? বলেছে তার মেয়ের ক্ষতি হলে তোমাকে খুন করবে। প্রত্যয় মুচকি হেসে বলল, এত সাহস? প্রত্যাশা মিনমিন করে বলল, তুমি কেন এরকম একটা কাজ করলে ভাইয়া? সিরাতের ওপর প্রতিশোধ নেবে, সেটা অন্যভাবে নিলেই তো হতো। বিয়ে করার কি দরকার ছিল? এখন তো সে তোমার শত্রুর বদলে বউ হয়ে গেল। প্রত্যয় চমকে উঠে বোনের মুখপানে চাইল। আসলেই তো, কিন্তু পরক্ষণেই সিরাতের সব কার্যক্রম মনে করে সে বলল, বউ না ছাই, আমার বিরুদ্ধে স্পাইগিরি করা, সবাইকে উস্কে তোলা, আমার রাতের ঘুম কেড়ে নেওয়া মেয়ে আর যাই হোক না কেন আমার শত্রুই হবে। একে উচিত শাস্তি দেবই আমি। পারবে না, ও খুব মিষ্টি একটা মেয়ে। তাছাড়া তুমি অতও ভালো মানুষ নও। প্রত্যাশার দিকে চোখ গরম করে তাকালো প্রত্যয়। ধমকে বলল, আদি খেতা না দেখিয়ে যায় এখান থেকে। প্রত্যাশা যাবার আগে চিন্তিত মুখে জিজ্ঞেস করল, যদি আবার সোহার কথা জিজ্ঞেস করে কি বলবো? প্রত্যয় ফোনে মনোযোগ দিতে দিতে উত্তর দিল, আমি এমনি ওকে টোপ দিয়েছি, সোহার কিছুই হয়নি। প্রত্যাশা ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে হা হয়ে গেল। তার এই চালবাজ ভাই এত ভালো চাল জানে যে সিরাতের মতো মেয়েকেও ঠপ খাইয়ে বিয়েতে রাজি করেই নিল। ও একটু বিরক্তি নিয়ে বলল, আমি পারবো না, তুমি গিয়ে বলো। বলে প্রত্যাশা ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। প্রত্যয় অন্তুকে ফোন দিয়ে বলল মেহমানদের বিদেয় করে দিতে। এমনিতেও এসব মেহমান লোক দেখানো এনেছিল সিরাতকে ঘাবড়ে দেবে বলে, কিন্তু মেয়েটাই পালিয়ে গিয়ে ওর মুখে চুলকানি মেখে দিল। প্রত্যয় বিছানায় শুয়ে দু চোখ বন্ধ করল। সিরাতকে এরপর কিভাবে অপদস্থ করবে সেটা ভাবতে লাগলো। এই মেয়েকে সে কেয়ার করবে না একদম। সিরাত ঘরে বসে নিঃশব্দে কাঁদছে। জীবনটার শেষের শুরু হলো বোধহয়। ফোনটাও কোথায় যে হারালো ধস্তাধস্তির সময়। সোহার অবস্থা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। ওই গুন্ডা তার ছোট্ট মেয়েটাকে কি অবস্থায় রেখেছে কে জানে। এই সমস্ত ভাবনার মধ্যে ঘরে ঢুকলো প্রত্যয়, পরনে ট্রাউজার আর টি শার্ট। সিরাতকে এক পলক দেখে কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, তেজ কমেছে? সিরাত উঠে গিয়ে কলার চিপে ধরল। কটমট করে বলল, আমার সোহা কোথায়? বিয়ে তো করেছি। প্রত্যয় সিরাতের রাগান্বিত চেহারা দেখে খুব মজা পেল। একটা ফু দিয়ে মুখের সামনে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, বাড়িতে ঘুমাচ্ছে। সিরাত কেঁপে উঠল। হাত আলগা হয়ে এলো। ধাক্কা দিয়ে প্রত্যয়কে সরিয়ে দিয়ে বলল, আমি বোকা না, নিশ্চয়ই ওর কোনো ক্ষতি করে। জানি তুমি খুব চালাক, আর এ চালাকির শাস্তি পেলে আজকে। সিরাত আশেপাশে তাকে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা কাচের ফুলদানি তুলে ধরে বলল, আমি সোহাকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। প্রত্যয় আশা করেনি এরকম কিছুর। তেজ মোটেও কমেনি। ও সিরাতের দিকে এক পা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ও চিৎকার করে বলল, আমার মেয়ের কিছু হলে আজ তোকে খুন করে লাশ বানাবো বলে দিলাম। প্রত্যয় বিরক্ত হলো। নিরাপদ দূরত্ব বজায় রেখে ফোন করলো কাউকে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই ভিডিওতে দেখা গেল সুহাকে। প্রত্যয় ফোনের স্ক্রিনটা সিরাতের মুখের সামনে ধরল। আধো আধো ভাঙা বুলি শুনে স্ক্রিনে দেখল হতচকিত তৃষ্ণার্ত চোখে দেখল ছোট্ট সোহাকে। বাড়িতে আছে বাচ্চাটা, বিছানায় শুয়ে খেলছে। প্রত্যয় ফোন সরিয়ে নিতে সরু চোখে তাকালো সিরাত। মানে কি এসবের? এত লুকোচুরি কেন? ওকে ভাবনায় রেখে প্রত্যয় ঘর কাঁপিয়ে হো হো করে হাসতে হাসতে বেরিয়ে যেতে যেতে বলল, বোকা সিরাত।
ধরণীতে রাত নেমে এসেছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। সিরাতকে প্রত্যাশা এসে খাবার দিয়ে গেল, কিন্তু ও সেসব ছুঁয়েও দেখল না। খানিকক্ষণ পর মুশফিকা চৌধুরী ঘরে এলেন, তার মুখ কালো হয়ে আছে। সিরাত খাবার ছুঁয়নি দেখে তার গা আরও জ্বলে গেল। মেয়েটাকে সহ্য হচ্ছে না মোটেও। লিয়ানার জায়গা দখল করেছে মেয়েটা। ওকে পুত্রবধূ করার স্বপ্নটা মাঠে মারা গেল একেবারে। তিনি কিছু শাড়ি জামা কাপড় নিয়ে এসেছেন। আমির সাহেব জোরাজোরি করলেন বলেই শাশুড়ির দায়িত্ব পালন করতে এসেছেন, নয়তো তার বইয়ে গেছে এসব করতে। বিছানার উপর শাড়িগুলো রেখে সিরাতের উদ্দেশ্যে বললেন, তোমাকে আমার একটুও পছন্দ না। সিরাত উত্তর দিল না, ওর কোনো উৎসেও নেই। মুশফিকা চৌধুরী আবারও বললেন, তোমার কোনো যোগ্যতা নেই আমার ছেলের বউ হওয়ার, ওর পাশে দাঁড়ানোর লোভী মেয়ে। সিরাত তীক্ষ্ণ স্বরে জবাবে বলল, আপনার ছেলে ছলচাতুরির আশ্রয় নিয়ে আমায় বিয়ে করেছে। ওনার বউ হওয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো। আমাকে কথা না শুনিয়ে নিজের ছেলেকে মানুষ বানান। মুশফিকা চৌধুরী ক্ষিপ্ত হয়ে চলে গেল। সত্যি মেয়েটা বেয়াদব। সিরাত চুপচাপ মেঝেতে বসে রইল। মনে হাজারো প্রশ্ন। সোহা যদি বাড়িতেই থাকে তাহলে তখন প্রত্যয়ের ভিডিও কল রিসিভ করলো কে? বাবা মা, কিন্তু ওরাই বা কল ধরবে কেন? প্রত্যয়কে চেনে না কি ওরা? অবশ্য চিনতেই পারে, ওদের ভার্সিটির জনপ্রিয় ছাত্র নেতা প্রত্যয় চৌধুরী, যে মুখোশ পরে ভালো মানুষ সেজে থাকে। এসব হাজারো ভাবনা মাথায় ঘুরতেই দেখলো প্রত্যয় ঘর এসেছে। সিরাত চেঁচিয়ে বলল, কি করেছেন আমার ফ্যামিলিকে? কিছুই করিনি। নর্দমার কিট আপনি, একটা কথাও বিশ্বাস করি না। প্রত্যয় মুচকি হাসল। তোমার বাবা তো আমার খুব বড় ভক্ত। আমাকে দেখি চা মিষ্টির ব্যবস্থা করলো, তোমার ভার্সিটির সিনিয়র বলে খুব নর্ম ব্যবহার করলো। সিরাত অবাক হয়ে বলল, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই ভয় দেখিয়েছেন। প্রত্যয় মাথা নাড়িয়ে বলল, বলেছি তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। এসব বলেই তোমার বাবাকে পটালাম। তুমি এত চালাক হলে কি করে বলো তো? তোমার পুরো ফ্যামিলিটাই তো হাদারাম টাইপের। সিরাত ফুঁসে উঠল। আমার পরিবারকে নিয়ে আর একটা কথাও নয়। লজ্জা করে না সরল সোজা মানুষগুলোকে নিয়ে মজা করতে? মিথ্যাবাদী কোথাকার। না, করে না। আমি তোমাকে বিয়ে করব শুনেই তো নাচতে নাচতে মত দিয়ে দিল তোমার মা বাবা। শত বছর তপস্যা করেও এমন মেয়ে জামাই পাবে নাকি? প্রত্যয় গা জ্বালানো হাসি দিল, চোখে মুখে গর্ব। সিরাত তার ছেলের হাসি দিয়ে বলল, ওরা তো জনপ্রিয় ছাত্রনেতার প্রত্যয় চৌধুরীর কুৎসিত রূপটা জানে না। জানে না তো আপনি নিরীহ ছাত্রছাত্রীদের কি পরিমাণ টর্চার করেন। আপনার জন্য কতজন সুইসাইড পর্যন্ত করেছে। আমার মতো নিরীহ মেয়েকে কিডন্যাপ করেন, জানলে ঝাঁটা পেটা করে বাড়ি থেকে তাড়াতো। বলেই ঘৃণায় চোখ সরিয়ে নিল। প্রত্যয়ের রাগ হলো খানিকটা। ওর গাল চেপে ধরে বলল, তোমার জন্য যতগুলো রাত নির্ঘুম কাটিয়েছি প্রত্যেকটার হিসাব সুদে আসলে পাবে তুমি। তোমার অশান্তি আমার শান্তির ঘুম এনে দেবে। বলে সিরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সত্যি পুরো রাতটা নির্ঘুম কাটল সিরাতে। তবে ভোরের দিকে ক্লান্ত চোখ দুটো কিছুতেই খোলা রাখা গেল না। অ্যালার্মের জোরালো শব্দ। প্রতিদিনের মতো আঁচো ঘুম ভাঙল প্রত্যয়। ঘুমন্ত অবস্থায় হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে উঠল। আড়মোড়া ভেঙে এদিক ওদিক চাইতে চমকে উঠল সে। মেঝেতে বসে বিছানায় হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে সিরাত। প্রত্যয় নিজের হতচকিত ভাব কাটিয়ে দেখল ওকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। ভেতরে ভেতরে প্রচুর শান্তি পাচ্ছে। মুডটাই ভালো হয়ে গেল সকাল সকাল। সিরাতকে এরকম অসহায় অবস্থায় দেখে ওর এতদিনের রাগ ক্রোধেরা যেন একটু হলেও শান্তি পাচ্ছে। ইস, কতদিন সে অপেক্ষা করেছে ভালো মানুষের, মমতাময়ীর মাতা সিরাত আঞ্জুমকে এভাবে দেখার। চোখের শান্তি। হাই সাউন্ডে মিউজিক ছেড়ে লাগোয়া বেলকনিতে ব্যায়াম করতে গেল সে। এত জোরে মিউজিক শুনে সিরাত লাফ দিয়ে উঠে বসে চোখ খুলল। মাথার ভেতর সব ঘোলাটে হয়ে আছে। গতদিনের সব ঘটনা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলল। নিজের দিকে তাকিয়ে অস্বস্তিতে পড়ে গেল। নিজের শত্রুর সাথে এক ঘরে রাত কাটিয়েছে সে। জামা কাপড় ঠিক করে উঠে দাঁড়াতে বারান্দা থেকে প্রত্যয়ের গলা শুনে গেল। ভালো মানুষের দেবীর ঘুম ভেঙেছে তাহলে? সিরাত শুনিয়েও উত্তর না দিয়ে চুপ করে রইল। কি বলবে বা করবে ভেবে উঠতে পারল না। প্রত্যয় গলার তোয়ালে ঝুলিয়ে ঘরে ঢুকে মিউজিক অফ করে সোজা হয়ে দাঁড়ালো। বুকের উপর আড়াআড়ি হাত ভাঁজ করে রেখে ভ্রু উঁচিয়ে বলল, কথা বলার ইচ্ছে নেই আমি জানি, তবে আমার কথা না শুনে কিছু করতে পারবে না। মমতার মাতার একই হাল। চুপ করুন স্ক্রাউন্ডেল কোথাকার। সিরাত রাগে চেঁচিয়ে উঠল। চোখের কোণে বোধহয় জল জমেছে। প্রত্যয় কথা না বাড়িয়ে বলল, ওইদিকে ওয়াশরুম, আর আমি প্রত্যাশাকে পাঠাচ্ছি, ওকে বলতে পারো কিছু প্রয়োজন হলে।
সিরাত তীক্ষ্ণ কণ্ঠে বলল। আমি বাড়ি ফিরতে চাই। প্রত্যয় চোখ মুখ শক্ত করে বলল, বাড়িতে বসে আরাম করার জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি বেবি। তোমার আরামকে হারাম করার জন্যই তো এত সব আয়োজন। ঘৃণা করি আপনার মতো কাপুরুষকে। প্রত্যয়ের চোয়াল শক্ত হয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট তুমি এই বাড়িতেই থাকবে, আমার চোখের সামনে, কোথাও যাওয়া চলবে না। সিরাত চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন না? আপনার এসব প্রতিশোধের নেশায় অহেতুক আমার বাবা মাকে দুশ্চিন্তাগ্রস্ত করছেন। এতটা পশু কিভাবে হতে পারেন? প্রত্যয় ওর কথাই তেমন গা গৌল না, বরঞ্চ নির্লিপ্ত ভঙ্গিতে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কোনো নাম্বারে। ওপাশ থেকে সাড়া পেয়ে হাসি মুখ করার চেষ্টা করে কুশল বিনিময় করে কিছুক্ষণ কথা বলল। সিরাত অমন নরম স্বরে কথা বলা প্রত্যয়কে দেখে মনে মনে গালি দিল। ব্যাপারটা হয়তো ধরতে পারল, সেজন্যই ফোন লাউড স্পিকারে দিয়ে বলল, আঙ্কেল, সিরাত ভয় পাচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে, বলুন তো আমি কি করব? ওপাশ থেকে সিরাতের বাবা শিমুল সাহেবের গলা শোনা গেল। উনি বিনয়ী গলায় বললেন, ভয়ের কিছু নেই, ওকে বলে দাও আমরা রাগারাগি করবো না একদম। কাহিনী দেখে সিরাত এতক্ষণ ওর বাবার সাথে কথা বলছিল ওই গুণটা, আর এতটা ব্রেন ওয়াশ করলো ওর বাবার যে এত ভালোভাবে কথা বলছে। তার মানে কাল বাবাই ভিডিও কলে সোহাকে দেখিয়েছিল। সিরাত জ্বলন্ত চোখে তাকাতে প্রত্যয় ওর দিকে ফোন এগিয়ে দিল। দ্বিধাগ্রস্ত অবস্থায় ও ফোন কানে ঠেকাতেই প্রত্যয় বাঁকা হেসে বেরিয়ে গেল ঘর থেকে। সিরাত ফোন কানে ধরে খানিকটা নতসুরে বলল, বাবা, আমি আসলে... শিমুল সাহেব রুক্ষ স্বরে বললেন, তুই আমাকে আগে বলবি না? বললে কি আমরা বাধা দিতাম? তোর পছন্দই তো সব আমাদের কাছে, পালিয়ে না গেলেও পারতি। যাই হোক, ছেলেটা ভালো, কত শত নাম শুনেছি ওর, ভালো পরিবারের ছেলে। বিয়ের আগে এসে আমাকে এমনভাবে ধরলো যে মত দিতে বাধ্য হয়েছি। সিরাত হতাশ নিঃশ্বাস ফেলল। ভালোই বোকা বানিয়েছে ওর বাবাকে। ও ছোট্ট করে বলল, সরি। শিমুল সাহেব বললেন, একদিক থেকে ভালোই হয়েছে, তোকে আর বিয়ের জন্য জোরাজোরি করতে হবে না। কত প্রস্তাব ফিরিয়েছিস তুই। সিরাত এড়িয়ে গিয়ে বলল, তোমরা ঠিক আছো? মা, নীরু কোথায়? সোহা ভালো আছে তো? আমাদের কি হবে, ভালোই আছি। তোর মা মুখ ভার করে আছে একটু, চিন্তা করিস না, আমি বুঝিয়ে বলবো। নীরু স্কুলে, সোহানও ভালোই আছে, একদম চিন্তা করবি না ওর জন্য। এবার একটু নিজের সংসারে মন দে, খানদানি পরিবার, মানিয়ে গুছিয়ে চলবি মা। সিরাতের গলা ভার হয়ে এলো। কোনো মতে বলল, সোহার খেয়াল রেখো, মেয়েটার গায়ে জ্বর আছে কিন্তু। চিন্তা করিস না মা, ডাক্তার দেখে গেছে ওকে, জামাই বাবাজি তো সব ব্যবস্থা করে দিল। বড় ভালো ছেলে। তুই যে কেন পালাতে গেলি? শিমুল সাহেবের কথা শুনে সিরাতের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। নাটকবাজ প্রত্যয় এত সম্মান পাওয়ার যোগ্য না, এটা সিরাতের থেকে ভালো কি জানে। সবই আই ওয়াশ। ও জিজ্ঞেস করলো, মাকে দাও একটু কথা বলি। রান্না বসিয়েছে, পরে কথা বলিয়ে দেবো, এখন তবে রাখি। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা। ফোন রাখতেই চশমা পরিহিত প্রত্যাশা এলো। দেখতে সুন্দর, মেয়েটার আচরণ মিশুক প্রকৃতি। কাল দেখে বুঝেছিল সিরাত প্রত্যয়ের মতো নয় তার এই বোনটি। সিরাতকে ভীষণ সমীহ করেছে। এ বাড়িতে একমাত্র ওকেই ভালো কেউ বলে বিবেচনা করেছে ওর মস্তিষ্ক। এ বাড়িতে একমাত্র ওকেই ভালো কেউ বলে বিবেচনা করেছে ওর মস্তিষ্ক। প্রত্যাশা চোখের চশমা ঠিক করে আলতো হেসে বলল, তোমাকে ভাবি বলে ডাকি, যেভাবেই হোক না কেন ভাবি তো সম্পর্কে। সিরাতের রাগ হলেও মলিন হেসে বলল, তোমার ইচ্ছে। আমি সবসময় তোমার মতো মিষ্টি কাউকে ভাবি হিসেবে কল্পনা করেছি। ভাইয়ার কাজে আমি খুব লজ্জিত, তবুও বলছি তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে। সিরাত হাসলো। তাদের যেন কোনো প্রাণ নেই। প্রত্যাশা ওর মনোভাব বুঝে কাল মায়ের রেখে যাওয়া শাড়ি, জামা কাপড়ের প্যাকেট হতে মিষ্টি রঙের একটা শাড়ি বের করে বলল, আজ শাড়িই পরো, নতুন বউ যেহেতু, মেহমান আছে কিছু। সিরাত মানা করল না। প্রত্যাশা নিজ থেকেই বলল, মায়ের কাজগুলো আমি করেছি। আসলে মা চেয়েছিল তার বোনের মেয়ে লিয়ানা আপুর সাথে ভাইয়ার বিয়ে দিতে, সেজন্যই এরকম করছে। মায়ের পক্ষ থেকে আমি দুঃখিত। ইটস ওকে। ফ্রেশ হয়ে আসো, 8টা বাজতে চললো, নাস্তা করতে হবে। কাল তো কিছুই মুখে তুললে না, অবশ্য সেরকম পরিস্থিতিই ছিল না।
সিরাত কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন সম্পর্ক, অথচ নিজের অপারগতার জন্য প্রত্যয়ের বন্দিনী মনে হচ্ছে নিজেকে। আভিজাত্যপূর্ণ এই বাড়িতে থাকতে ওর দম বন্ধ হয়ে আসছে। বেশিক্ষণ সময় নিল না ফ্রেশ হতে। শাড়িটা কোনো রকমে পরে রুমে ঢুকে দেখলো প্রত্যাশা তখনও ওর জন্য অপেক্ষা করছে। ওকে দেখে কাছে এসে শাড়ির বেহাল দশা দেখে বলল, শাড়ি পরতে জানো না বুঝি? জানি, তবে আনারই এখনো। মা সাহায্য করতো সব সময়। প্রত্যাশা হেসে কুচি ঠিক করে দিতে দিতে বলল, আমি কিন্তু ভালোই পারি। কিসে পড়ো তুমি? এইচএসসি দেব। আমি বেশ ভালো, প্রত্যয় চৌধুরীর মতো খারাপ নয়। প্রত্যাশা ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে বলল, কি জানি। বলেই সেফটি পিন খুলে ভালো করে শাড়ি ঠিক করতে নিল। কয়েক সেকেন্ড পর দরজার বাইরে থেকে পায়ের শব্দ পাওয়া গেল। সিরাত আতঙ্কিত চোখে তাকালো। প্রত্যাশা চিল্লিয়ে বলল, দাঁড়াও, এসো না ভাইয়া। প্রত্যয় দরজার বাইরে দাঁড়িয়ে বোনের চিৎকার শুনে হতভম্ব হয়ে বলল, আমার ঘরে আমি আসতে পারবো না? বেশি সাহস, তাই না? এখন পারমিশন নিতে হবে তোর কাছ থেকে? ভাবিকে শাড়ি পরাচ্ছি ভাইয়া, প্লিজ যাও। প্রত্যয় ধমকে উঠল। কে ভাবি? সিরাত অঞ্জুম। বোনের কথা শুনে প্রত্যয় থমকালো। এরপর বিরক্তি নিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। নাস্তার টেবিলে মুশফিকা চৌধুরী খাবার সাজাচ্ছে। আমির সাহেব বসে পত্রিকা পড়ছে। প্রত্যাশায় সিরাতকে নিয়ে আসতেই তিনি পত্রিকা থেকে চোখ সরিয়ে দেখলেন ওকে। এরপর আবারও পড়ায় মন দিলেন। সিরাত ইতস্তত করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। আমির চৌধুরী গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, বসো, কোনো অসুবিধা হচ্ছে না তো? না। সিরাত চেয়ারে বসল। মনে মনে বংশোদ্ধার করলো তাদের, কিন্তু মুখে কুলু পেটে চুপ করে রইল। খানিকক্ষণ বাদে প্রত্যয়ও এসে যোগ দিল নাস্তায়। সিরাতকে দেখে ঠাট্টার চাহনি দিয়ে কফির মগে চুমুক দিল। সিরাত মুখ বুজে সব সহ্য করলো। প্রত্যাশা নাস্তা সার্ভ করে দিল ওকে। মুশফিকা চৌধুরী ফিরেও তাকালেন না। তিনি স্বামী ছেলেকে নাস্তা দিয়ে নিজের খাবারে মন দিলেন। আমির চৌধুরী বসে সব লক্ষ্য করছেন। গতকাল সিরাতের বিয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার রেগে গেলেও এখন বুঝলেন মেয়েটার আদব লেহাজ আছে। ছেলে যখন আবদার করলো সিরাতকে বিয়ে করার, তখন তিনি খোঁজ নিয়ে দেখেছিলেন এই মেয়েটা কোনো বিত্তশালী পরিবারের নয়। ছেলেকে অনেক বোঝালেন তিনি এই নিয়ে, কিন্তু প্রত্যয়ের এক কথায় কেই বিয়ে করবে। কি যেন হিসাব নিকাশের কথা আওড়েছিল সেদিন। সন্দেহ হওয়ায় তিনি খোঁজ নিয়ে দেখলেন এই মেয়ের জন্য ভার্সিটিতে বেশ নাকানি চুবানি খেয়েছে তার ছেলে। ছাত্রনেতা প্রত্যয় চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব পর্যন্ত দিয়েছে এই মেয়ে। সেখান থেকে বোধহয় একটা চাপা রাগ ছিল সিরাতের প্রতি আমির সাহেবের। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি খাবারে মন দিলেন। সিরাত বেশ কিছুই খেতে পারল না। প্রত্যয় ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে। চিরচেনা সেই স্টাইলি পাঞ্জাবি পাজামা পরে একদম ছাত্রনেতা ভাগ্নি। একটু পরপরই ওর ফোন আসছে। অমুক তমুক চেলা পেলা ফোন দিয়ে মাথা খাচ্ছে, দ্রুত যেতে বলছে। আজ নাকি ওদের দলের গুরুত্বপূর্ণ মিটিং। সিরাত মলিন মুখে চুপ হয়ে বসে সব দেখছে। মনে মনে ভাবছে এই গুন্ডাকে এখন ওর ভার্সিটি যাওয়াও বন্ধ করে দেবে। প্রত্যয় ওকে আনমনা দেখে তা ভালোই আন্দাজ করে নিল। সিরাতের মুখের উপর ভেজা তোয়ালে ছুঁড়ে মারল। এরপর ওকে আদেশের সুরে বলল, আমার কাপড়গুলোকে ধুয়ে সুন্দর করে ইস্তারি করে রাখবে, এসে যেন দেখি। আমি আপনার চাকর নই। প্রত্যয় কটাক্ষ করে বলল, জানি আমার বউ, বারবার মনে করানোর কোনো প্রয়োজন নেই। বউ হতে বই গেছে। সিরাত চিবিয়ে চিবিয়ে বলল। প্রত্যয় শুনিও না শোনার ভান করল। বেরিয়ে যেতে যেতে বলল, আমার কথা মেনে চলে ভার্সিটিতে যেতে পারবে, নয়তো ঘরের মধ্যে বসে শুধুই বইয়ের দায়িত্ব পালন করতে হবে। কাপড় যেন চকচক করে, মাইন্ড ইট। সিরাত হতবাক হয়ে ওর যাওয়া দেখল। লোকটা এত ধুরন্ধর, এভাবে ব্ল্যাকমেল করে সব কাজ করাবে নাকি? একটু পরই দরজায় টোকা পড়ল। সিরাত দরজা খুলে দেখলেও হাতে বালতি নিয়ে 20-22 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সিরাতকে দেখে সে বিস্ময় নিয়ে বলল, আপনি নতুন ভাবি? সিরাত মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ। কেমন আছেন? ভালো। তুমি কে? মেয়েটা হতাশ সুরে নিঃশ্বাস ফেলে চোখ মুখ কুচকে বলল, নাম দুখু, আমি এ বাড়ির বান্দি। আপনারে দেখা বড়ই ভাল লাগতেছে, দুজনরে মানাইছে ভালা। সিরাত হকচকাল। দুঃখু আবার কেমন নাম? ও অস্বস্তি নিয়ে বলল, মানে কিছু প্রয়োজন? ভাইজানের কাপড় ধুইতে নিয়ে যাবো। কি কি ধুইতে হইবে দেন, নিয়ে যাই। সিরাত অস্ফুট স্বরে বলল। জানি না। সিরাত অস্ফুট স্বরে বলল। দুঃখু অবাক হলো না। নতুন বউ কেমন জানবে? ও ঘরে ঢুকতে ঢুকতে লন্ড্রি ঝুড়িতে রাখা কাপড়গুলো দেখিয়ে বলল,
এইখানে আদুয়া কাপড় রাহে ভাইজানে, আমি নিয়ে যাই তাইলে? কোথায় নেবে? দোপার দোকানে, ইংলিশে কি কয় জানি না। লন্ড্রি? হ, প্রতি রবিবার বাড়ির হগলের কাপড় ধুইয়া দেয়। সিরাত ভ্রুকুচকে বলল, তোমার ভাইজানেরও? এই বাড়ির হগল কাপড়ই তো দেয়, ভাইজানে বাদ যাইব নাকি? আজীব কথা। সিরাত প্রত্যয়ের পরিকল্পনা বুঝতে পারল। এর মানে ওকে নাস্তানাবুদ করার জন্য এতগুলো কাপড় ধুতে বলে গেছে। বাজে লোক কোথাকার। ও দুখুর হাত থেকে কাপড়গুলো নিয়ে বলল, তুমি যাও। দুখু অবাক গলায় বলল, কিন্তু কাপড়? আমি ধুয়ে দেব। সিরাত উত্তর দিল। দুখু ওর কথা শুনে মিটিমিটি হেসে চলে গেল। সিরাতের আগে দুঃখে চুল ছিঁড়তে ইচ্ছে করলো। একরাশ বিরক্তি নিয়ে প্রত্যয়ের কাপড়গুলো ধুয়ে দিল পা দিয়ে পেরে। রাতে বাড়ি ফিরে এই দৃশ্য দেখে প্রত্যয় ভীষণ প্রশান্তি অনুভব করলো। অথচ জানতেই পারল না সিরাত কি ভীষণ ঝড় চালিয়েছে ওর প্রিয় কাপড়গুলোর ওপর। সিরাত বেলকনিতে। প্রত্যয়ের সামনে থাকতে ভীষণ অস্বস্তি হয়। শত হলেও লোকটা তার স্বামী, কিন্তু দেখলেই রাগ হয়। প্রত্যেক গলা ফাটিয়ে ওকে ডাকতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো সিরাত। পাছে যদি আমার ভার্সিটিতে যেতে না দেয়, এই অমানুষকে তো বিশ্বাস নেই। প্রত্যয় বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে আয়েশি ভঙ্গিতে। ওকে দেখে বলল, পাটাকে টিপে দাও তো। সিরাত মুখ অন্ধকার করে বলল, পারবো না। প্রত্যয় ধমকে উঠল, স্বামীর আদেশ অমান্য করা জানো তো এর ফল। অগত্যা বাধ্য হয়ে সিরাত ওর পা টিপে দিতে রাজি হলো। বিনিময়ে প্রত্যয় মুচকি হেসে বলল, কালকে ভার্সিটিতে যাবে আমার সঙ্গে করে, কিন্তু যদি বাড়াবাড়ি করো পরশু থেকে আবারও বন্ধ। সিরাত বহু কষ্টে নিজের গালি আটকাল। প্রত্যয় ওকে এক পলক লক্ষ্য করে শয়তানি হাসি দিয়ে বলল, শাড়িতে তো ভালোই মানায়। সিরাত ভস্য করা দৃষ্টি উপহার দিয়ে বলল, নজর খারাপ তা তো জানতাম না। আস্তে ধীরে সবই জানবে, এখন মনোযোগ দিয়ে পাটা টেপো। সিরাতের ইচ্ছে করলো পা দুটো ভেঙে দিতে। বহু কষ্টে নিজের ইচ্ছেকে সংবরণ করলো সে। সকালে নাস্তার টেবিলে আমির চৌধুরী সিরাতকে অনেক কিছুই বোঝালেন। বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু সংসারে মনোনিবেশ করা উচিত ওর। মন দিয়ে সংসার করতে, কোনো অসুবিধা বা সমস্যা হলে তাকে জানাতে। মানুষটাকে প্রথমে অহংকারী মনে হলেও সিরাত বুঝলো খানিকটা মনুষ্যত্ব আছে। এদিকে মুশফিকা চৌধুরী বরাবরের মতোই মুখ ফুলিয়ে বসে রইলেন। সিরাত সেটা কেয়ার না করে আমির সাহেবের উদ্দেশ্যে বলল, আমি একটা কথা বলতে চাই আঙ্কেল। বলো। আসলে একটু বাড়ি যেতে চাচ্ছিলাম। বাবা মা আমাকে দেখতে চাইছেন। তাছাড়া মেয়ের শরীরটাও ভালো না, ওকে একটু দেখতে ইচ্ছে করছিল। আমির সাহেব চা খাচ্ছিলেন। আচমকা এমন একটা কথা শুনে চমকে উঠলেন। ফলে গায়ে খানিকটা চা ছলকে পড়ল। ছেলে মিডল ক্লাস, মেয়ে বিয়ে করতে চেয়েছে তাতে তিনি আপত্তি করেননি, কিন্তু মেয়ে যে বিবাহিত এবং তার বাচ্চাও আছে সে খবর তো তিনি পাননি। এই অধঃপতন তো তিনি কিছুতেই মেনে নেবেন না। গরম চোখ একবার প্রত্যয়ের দিকে, তারপর আবার সিরাতের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মেয়ে মানে কি? তুমি কি বিবাহিত ছিলে নাকি? সিরাত বুঝলো এভাবে বলাটা উচিত হয়নি। খানিকটা ইতস্তত করে বলল, ও আসলে আমার বড় আপার মেয়ে। আপার মৃত্যুর পর ওকে আমি আর আমার মা মিলেই বড় করেছি। আমাকেই মা বলে জানে ও। আমির সাহেব শীতল চোখে তাকালেন। ওর বাবা কোথায়? সিরাত অকপটে বলল, উনি দ্বিতীয় বিয়ে করে সংসার করেছেন। আমরাই সোহাকে সেখানে পাঠাইনি। বয়স কত? 1.5 বছর। আমির সাহেব দুঃখ পেলেন। তিনিও জন্মের সময় মা হারা হয়েছিল। যদিও বাবার টাকা পয়সার অভাব ছিল না, তবুও মায়ের আদর ছাড়া বড় হতে অনেক কষ্টই হয়েছে তার। বুকের ভেতরটা মুচড়ে উঠল ক্ষণিকের জন্য। ক্ষীণ স্বরে বললেন, যেও মাঝে মধ্যে নিয়ে এসো বাচ্চাটাকে। সিরাজ কৃতজ্ঞতা প্রকাশ করল। মুশফিকা চৌধুরী বিরক্ত হয়ে স্বামীর দিকে তাকাতেই তিনি চোখ রাঙালেন। অগত্যা তার আর কিছুই বলার রইল না। প্রত্যয় এতক্ষণ বসে বাবার কাণ্ড দেখছিল। আলাপের শেষ পর্যায়ে ফুঁসে উঠে দাঁড়ালো, কোথাও যাওয়া চলবে না। তুমি বেয়াদবি করো না প্রত্যয়। আর এখানে সমস্যা কোথায়? প্রত্যয় রেগে বলল, তুমি কি চেনো না বাবা? অতি ধুরন্ধর মেয়ে, আবারও কিছু মতলব পাচ্ছে নিশ্চয়ই। আমির সাহেব পুত্রের উদ্দেশ্যে বললেন, এখানে রাগারাগি প্রয়োজন দেখছি না, শান্ত হও। প্রত্যয় সিরাতের দিকে তাকিয়ে বলল, বাবা তোমাকে অনুমতি দিলেও আমি দেব না। দেখি স্বামীর অনুমতি ছাড়া তুমি কিভাবে যাও। বলে কটকটিয়ে হেঁটে চলে গেল। সিরাত হুমকি শুনে থমকে রইল। মেজাজ খারাপ হয়ে হলো প্রচুর। আমির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেটাকে বেশি আদরে বাদর বানালাম, বাপের কথা শুনতেই চায় না। সিরাত শুনল তা। এই লোকটাকে হাড়ে মজ্জায় চেনা হয়েছে। ওর খারাপ তা ওর চেয়ে ভালো আর কে জানে। প্রত্যাশা মিটিমিটি করে হেসে বিড়বিড় করে সিরাতকে বলল, আব্বুই ভাইয়াকে মাথায় উঠিয়েছে।
এখন আব্বুর কথাই শোনে না। আর মা তো কখনোই শাসন করিনি, সব সময় আহ্লাদ দিয়ে মুড়িয়ে রেখেছে। এই কারণেই ভাইয়ার আজ এই অবস্থা, বুঝলে? বলে নিজের নাস্তাটুকু শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো প্রত্যাশা। সিরাত দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। কী যে করবে ও কিছুই বুঝতে পারছে না। ঘরে এসে দেখলো প্রত্যয় ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। সিরাতকে দেখে শক্ত গলায় বলল, তোমার সব কিছুর অনুমতি আমার থেকে নেবে, বাবার থেকে নয়। নিজের ফ্যামিলিকে কেয়ার করেন না, বাবা মাকেও আপনি সম্মান করেন না। আপনি তো খারাপের চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছেন। সিরাতের কথা শুনে প্রত্যয় এসে ওর গাল চিপে ধরে বলল, আমার ফ্যামিলির জন্য আমি কি করব না করব, কার কথা শুনে চলবো, এইসবে মাথা নষ্ট না করলেই ভালো। আর কে বলেছে আমি সম্মান করি না? আমি ওদের জন্য সব করতে পারি। সিরাত গালে ব্যথা পাচ্ছে। প্রত্যয় ওকে ছেড়ে দিতে ও তার ছিল ভরে হাসল। নিচে তার নমুনা দেখতেই পেলাম। প্রত্যয় ভাষাহীন হয়ে দাঁড়িয়ে রইল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, ভার্সিটিতে যেতে চাইলে তৈরি হও। 5 মিনিট সময় দিলাম, অনলি 5 মিনিটস। আমি গাড়িতে ওয়েট করছি। সিরাত বলল, আমি আপনার গাড়িতে করে যাব না। প্রত্যয় তাতে পাত্তা না দিয়ে হাত ঘড়ি চেক করে বেরিয়ে যেতে যেতে বলল, মাইন্ড ইট, অনলি 5 মিনিটস। অগত্যা তড়িঘড়ি করে তৈরি হলো সিরাত। লাইট পিঙ্ক কালারের সালোয়ার কামিজ পরে কোনোমতে চুলটা আছড়ে প্রত্যয়ের সাথেই ভার্সিটিতে যেতে বাধ্য হলো সিরাত। মন ভীষণ খারাপ হলো। বন্ধুবান্ধবরাও ওকে দেখে অবাক। 3 দিন যাবত ওকে কল টেক্সট করে পাওয়া যাচ্ছিল না। তাই ক্লাসে ঢুকতেই সবাই ওকে দেখে হুড়মুড়িয়ে এগিয়ে এলো, নানান প্রশ্নে জর্জরিত করলো। সিরাত একটু সময় নিয়ে মন মরা হয়ে সবকিছু খুলে বলতেই নিশা অবাক হয়ে বলল, তার মানে প্রত্যয় চৌধুরী এখন তোর বর আর আমাদের দুলাভাই? পাশ থেকে অনল ওর মাথায় গাঁটটা মেরে বলল, তা নয় তো কি গাধি, আমাদের সিরাতের বড় শত্রুই এখন ওর বর। কি যে হলো এটা। রাহি গম্ভীর কণ্ঠে বলল, খুব খারাপ হলো। সিরাত যে কিভাবে সহ্য করবে লোকটাকে, আমার তো ভাবতেই কেমন লাগছে। নিশ্চয়ই ওকে এক ফোঁটা শান্তিও দেয়নি। বন্ধুদের কথা শুনে সিরাত কেঁদে ফেলল। সবাই ওকে সান্ত্বনা দিল। অনল চিন্তিত হয়ে বলল, ডিভোর্স নিয়ে নে সিরাত। সিরাত ব্যাহত গলায় বলল, তুই চিনিস না লোকটাকে? নিজে থেকে ছাড়তে না চাইলে কোনোভাবেই সম্ভব না। রাহি অনলকে ধমকে উঠল, ডিভোর্স যদি দিতেই হতো বিয়ে করতো না রে, ওকে শাস্তি দেবে বলেই বিয়ে করেছে। নিশা বলল, কেন যে ওনার বিরুদ্ধে মানববন্ধনটা করতে গেলাম আমরা? সিরাত চোখ রাঙাল, এখানে তো আমাদের কোনো ভুল নেই। লোকটার চেলাফেলা কতটা ক্ষমতা দেখায় জানিস না? ওদের জন্য কেউ ভার্সিটিতে শান্তি পায় কিছু করতে? রাহি চিন্তিত হয়ে বলল, তা তো ঠিক, কিন্তু তুই কিভাবে থাকবি ওনার সাথে? সিরাত চোখ মুখ মুছে বলল, চিন্তা করিস না, বিয়েই তো করেছে, মেরে তো ফেলেনি। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ওনার অন্যায়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাব। সবাই ওর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করলো সিরাত। নোটস কালেক্ট করে নিল। এমন সময় হই হই রব শুনে করিডোরে গিয়ে দেখলো সবাই বলাবলি করছে। ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে প্রত্যয় চৌধুরীর ছেলা মাহিন ডেকে নিয়ে গেছে। শুনেই সিরাত ছুটে গেল ভার্সিটির ক্যান্টিনে। পেছন পেছন অনল, নিশা আর রাহিও ছুটে গেল। ওরা গিয়ে দেখলো পুরো ক্যান্টিন খালি, কেউ নেই। এদিক ওদিক খোঁজ নিয়ে এক পর্যায়ে লেকের পাড়ে এসে দেখলো সেখানেই ছেলেটাকে শাস্তি দেওয়া হচ্ছে। ছেলেটা অনুনয় করে বলছে আর কখনোই সেই সিগারেট খাবে না, কিন্তু প্রত্যয়ের ছেলেরা তা শুনছেই না। হাতে পায়ে আঘাত করছে ডাল দিয়ে। প্রত্যয়ের সামনে বসে তা দেখছে। ছেলেটার আর্তনাদ সহ্য করতে না পেরে সিরাত গিয়ে ওর সামনে দাঁড়াতে মাহিন থেমে গেল। সিরাত কটমট করে বলল, আর একবারও আঘাত করবে না, ভালো হবে না। ইতোমধ্যে প্রত্যয়ের সাঙ্গপাঙ্গরা জেনে গেছে সিরাত ওদের ভাবে। সেজন্য মাহিন প্রত্যয়ের দিকে তাকিয়ে জোরে বলল, ভাবি মারতে মানা করে ভাই, কি করুম? প্রত্যয়ের শ্রেষাত্মক হেসে সিরাতকে বলল, আমাকে ছেড়ে থাকতেই পারো না দেখছি। ক্যান্টিন থেকে এখানে এলাম, অথচ আমার গন্ধ ঠিকই খুঁজে পেয়ে গেলে। সিরাত রেগে বলল, বাজে বকা বন্ধ করুন, ওকে যেতে দিন। বলেছে তো আর কখনো ধূমপান করবে না। তুমি নিজের কাজে যাও, অন্যের জন্য মাথা না ঘামিয়ে নিজের কাজ করো, যাও। আগে আপনি ওকে যেতে দিন। সিরাত ভালোভাবেই বলল। প্রত্যয় রেগে গেল। ওর শাস্তি তো মাত্র শুরু হলো, এখনো শেষ হয়নি। সিরাত জানে ছেলেটাকে এমনি এমনি ছাড়বে না প্রত্যয়। ভীষণ জেদি সে। আর সিরাত ব্যাপারটাতে ইন্টারফেয়ার করার আরও ক্ষেপে গেছে ও। প্রত্যয় ছেলেটাকে লেকের পানিতে ততক্ষণ পর্যন্ত ডুব দেওয়ার আদেশ দিল যতক্ষণ না ওকে থামতে পড়বে।
তাহলে শাস্তি মৌকুফ করা হবে। অনল, নিশি, রাহি হতভম্ব হয়ে আটকে উঠল। প্রত্যেক ছেলেরা মজা নিল। সিরাত কঠোর গলায় বলল, পাগল হয়েছেন? এসব কি বলছেন আপনি? এটা ভার্সিটি, কোনো বিনোদন কেন্দ্র না। আপনার গড়া প্রতিষ্ঠান না যে শিক্ষার্থীরা আপনার কথায় পুতুলের মতো নাচবে। প্রত্যেক ভীষণ বিরক্ত হলো। রাগে চোখ জ্বলতে লাগলো ধিক ধিক। ইচ্ছে করছে ওর এক থাপ্পড়ে সেদিনের মতো অজ্ঞান করে দিতে। এত কিছু করলো সিরাতকে ভয় দেখানোর জন্য, বিয়ে পর্যন্ত। এরপরে মেয়েটা দাপুট দেখিয়ে যাচ্ছে, একটু ভয় পাচ্ছে না। ভাবতে রাগে আগুন জ্বলতে লাগলো বুকে। মুহূর্তে কুটিল বুদ্ধি খেলে গেল মাথায়। মুচকি হেসে শান্ত স্বরে বলল, এক শর্তে ছাড়বো একে। ফার্স্ট ইয়ারের ছেলেটা ভয়ে কাঁপছে তখন। সিরাতের বেশ মায়া লাগলো। দৃঢ় স্বরে বলল, কি শর্ত? ওর বদলে তোমাকে টাস্ক পূরণ করতে হবে। এতই যখন দরদ হচ্ছে তোমার, মমতার মাতা যে, তাহলেই ওর মুক্তি। প্রত্যয়ের কথা শুনে ননল, নিশা, রাহি প্রতিবাদ করলো। প্রত্যয় একটা বাক্য ব্যয় করলো না। সিরাত অনুনয় করলো না, মেনে নিল ওর শর্ত। ফার্স্ট ইয়ারের ছেলেটা অবাক হয়ে সিরাতের কাছে এসে বলল, থ্যাঙ্কস আপু, কিন্তু আমার জন্য হয়তো কষ্ট করবেন না, না হয় শাস্তি ভোগ করব। সিরাত মলিন হেসে বলল, তুমি নিজেকে একদম দোষ দেবে না। শর্তটা আমিই পূরণ করব। তুমি এই কাজ করবে না, তাহলে আমি হেরে যাব। আমি কিছুতেই ওনার কাছে হারতে চাই না। এরপরও ছেলেটা মানতে নারাজ। সিরাতও নিজ সিদ্ধান্তে অটল দেখে সে বাক্যহীন হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে কৃতজ্ঞতা জানালেও ভীষণ খারাপ লাগলো। সামান্য সিগারেট খেলে যে এত কিছু হয়ে যাবে জানলে সে কখনোই এই কাজ করতো না। মনে মনে তওবা করল, এই জীবনে কোনো দিন সিগারেট খাবে না সে। মাহিন প্রত্যয়ের কাছে এসে বলল, শত হইলেও ভাবি লাগে অহন আমাদের, এটাই কি ঠিক? প্রত্যয়ের চোখ রাঙালো। এত দরদ? না মানে? সর সামনে থেকে। প্রত্যয়ের ধমক খেয়ে সরে এলো মাহিন। নিজের জিনিসপত্র সব রাহির কাছে রেখে লেকের সিঁড়ি বেয়ে হাঁটু জল অব্দি নামতে ভয় লাগলো সিরাতের। এত বড় লেক, সাঁতারিও পারদর্শী না তেমন। ভেবেছিল যতই হোক বউ বলে খানিকটা মায়া দেখাবে প্রত্যয়, কিন্তু না, পশুটা নিজের সিদ্ধান্তেই অটল। সিরাতের জেদ হলো ভীষণ। প্রত্যয় হাতের ইশারা করতে সুরা পড়তে পড়তে ডুব দিল সিরাত। 1, 2, 3, থামলো না। সিরাত দাঁতে দাঁত চেপে একের পর এক ডুব দিতেই থাকলো। কানে নিল না প্রত্যয়ের ডাক, রাহি ইশার চেঁচামেচি। এদিকে চোয়াল শক্ত হয়ে গেছে প্রত্যয়। আশেপাশের সব সাঙ্গপাঙ্গদের বিকট ধমকে বিদায় করলো সে। তারা নতমুখে লজ্জায় প্রস্থান করলো। ফার্স্ট ইয়ারের ছেলেটাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। এরপর নিজেই লেকের পানিতে নেমে জোর করে পাঁজা কোলা করে তুলে নিয়ে এলো সিরাতকে। ওর কিলখুশি গ্রাহ্য করলো না প্রত্যয়। চিবিয়ে চিবিয়ে বলল, শরীর প্রদর্শন করতে ভালোই মজা লাগে, তাই না? সিরাত কেঁদে বলল, বউকে সকলের সামনে অসম্মান করতে বুক কাঁপেনি আপনার? অমানুষ, নির্দয় জানোয়ার। প্রত্যয় ধমকে উঠল। গাড়ি করে বাড়ি ফিরল সিরাতকে নিয়ে। ও পুরো রাস্তা ভেজা জামা কাপড় নিয়ে বসে রইল চুপটি করে। বাড়ি ফিরে সিরাত অবাক হয়ে দেখলো ওর বাবা মা এসেছে। ও খুশিতে দৌড়ে গিয়ে সোহাকে কোলে নিয়ে চোখে মুখে চুমু খেলো। সোহাও আধো আধো স্বরে ওকে মাম্মা বলে ডেকে উঠল। মুশফিকা চৌধুরী ওকে ভেজা অবস্থায় দেখে অবাক হয়ে বললেন। সবাই প্রশ্নের উত্তর জানতে ওর দিকে তাকালো। আপনার ছেলে আমাকে শাস্তি দিয়েছে বলে সোহাকে মায়ের কোলে দিয়ে সিরাত রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরোতেই প্রত্যয় কটমট করে বলল, আমার নামে নালিশ করলে কেন? শাস্তি তো তুমি মাথা পেতে নিয়েছ। সিরাত বলল, আমি তো নালিশ দিইনি, সত্যিটাই বলেছি।